আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই ভোটের তারিখ নির্ধারণ জানালেন শফিকুল আলম। নীতি সুধার অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা। জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে 8%। অপরিবর্তিত থাকবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। দেশে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। আগামীতে যে কোনো পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবং যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সাবেক এক সংসদ সদস্য সহ সারা দেশে 3 শতাধিক গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দ্রুত ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি এ দাবি জানান। সংলাপ প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, সকল রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে হবে নির্বাচন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের দোসর সরকারে আমলা এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ নানা ইস্যুতে কথা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনো যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলছি। দ্রুত সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে তাগিদ দিয়েছে বিএনপি। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে জানান দলটির মহাসচিব। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। বৈঠকের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, সংস্কার ও নির্বাচন ইস্যুতে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য কমিশন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। অপারেশন ডেভিল হান্টে কেউ হয়রানির শিকার হবে না বলেও জানান প্রেস সেক্রেটারি। যারা আইন হাতে তুলে নিয়েছিলেন, যারা ক্রাইম করেছেন, যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত, আরো আগে যারা গুম খুনের সাথে জড়িত, করাপশনে, তাদের তো বিচার হবে। কিন্তু বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক। বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা জানিয়েছেন বলে জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তারা বলেছেন আপনারা রিফর্ম করবেন, এটা আমরা চাই, আমরা সব কমিশনের প্রস্তাবনা দিয়েছি, আমরা আপনাদের সাথে আছি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চলমান অর্থনীতি সংকটে নীতি সুধার 10 ভাগ অপরিবর্তিত রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যেখানে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হচ্ছে 9.8%। তিনি জানান, চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8 ভাগে নেমে আসতে পারে। পাচারকৃত অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। শারফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই বড় ধরনের তেমন কোনো পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থ বছরের দ্বিতীয় মেয়াদে সংকটকালীন অর্থনীতির মধ্যেই এই মুদ্রানীতি
ঘোষণা করা হলো। এতে নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকলেও নতুন মুদ্রানীতিতে তা 10 ভাগে অপরিবর্তিত থাকছে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে 9.8%ই রাখা হয়েছে। তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.3% বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যখন দেখি আমরা একটা স্বস্তির জায়গায় আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে। 2 নম্বর যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে 1.5 বিলিয়নের মতো। তো সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল সেটা বৈদেশিক সাহায্য থেকেই আসুক, এফডিআই থেকেই আসুক, কোনোটা কম আসবে কোনোটা বেশি আসবে, সব মিলিয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি, একটা সারপ্লাস পজিশনে আছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক এবারের মুদ্রানীতি প্রণয়ন করেছে। তবে গভর্নরের আশা জুনের মধ্যেই মূল্যস্ফীতি 8% এবং 2026 সালের শুরুতে তা কমে 5 ভাগে নেমে আসতে পারে। ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডাটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনো সেটাই বলছি। আমার মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন সেটাতে কোনো পরিবর্তন এখনো হয় নাই। আমাদের যে উদ্দেশ্য ছিল যে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করব, আমরা সেখানে আমরা মনে করি যে আমরা মোটামুটিভাবে সাকসেসফুল। দুর্বল ব্যাংকগুলোকে আরো তারল্য সহায়তা দেয়া এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে ব্যাংক সংস্কারের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর আহসান এইচ মনসুর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আশঙ্কা, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পতন মেনে নিতে না পেরে সামনে আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মত বিনিময় শেষে ডক্টর ইউনূস বলেন, 24 গণঅভ্যুত্থানের শহীদ ও আহতরাই ইতিহাসের স্রষ্টা। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের দীর্ঘ শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের অবসান করল যারা, সেই শহীদ পরিবার আর আহতদের এখনো পথে নামতে হয় নানা দাবি নিয়ে। সেই ক্ষোভ আর অসুবিধার কথা শুনতেই প্রধান উপদেষ্টা ডেকে নিলেন এই পরিবারগুলোকে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের নতুন ইতিহাসের স্রষ্টা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা ইতিহাসকে স্মরণ করে না সেই জাতির ভবিষ্যৎ নেই। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। এটা মস্ত বড় খবর। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না। জুলাই বিপ্লব দমনে ছাত্র নাগরিকদের যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচারের আবারও প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো, অনেক সময় বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকেও সতর্ক করে প্রধান উপদেষ্টা জানান, আবারও এমন পরিস্থিতির পুনরাবৃত্তির চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে তাদের। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। মানাতে হবে আমাদেরকে, এই জায়গা থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো,
এই নতুন বাংলাদেশের ভিতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে মিলিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শহীদদের স্বপ্নের দেশ গঠনে জুলাইয়ের বীর যোদ্ধাদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অমর একুশে বইমেলায় একটি স্টলে বাক বিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ধরনের বিশৃঙ্খলা আচরণ বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখায় একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনার স্টলে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। গতকাল সন্ধ্যায় তৌহিদি জনতার নামে একদল লোক স্টলটিতে গিয়ে হট্টগোল সৃষ্টি করে এবং স্টল বন্ধ করে দেয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার। রাজনৈতিক দলগুলোর সায় থাকলে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, পিরোজপুরের উন্নয়নে বরাদ্দ ৩১০০ কোটি টাকার মধ্যে ১৬৫০ কোটি টাকায় লোপাট হয়েছে। ওই ঘটনায় সেখানকার সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, সাবেক মন্ত্রী সওমর রেজাউল করিম, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত আগস্টে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অপসারণ করে সরকার। এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়া হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। জনপ্রতিনিধি না থাকায় বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা, বাড়ছে হয়রানি। বিষয়টি স্বীকার করছেন স্থানীয় সরকার উপদেষ্টাও। তাই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করার কথা জানান তিনি। একজন স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে, সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। উপদেষ্টা জানান, পিরোজপুর জেলায় উন্নয়নের নামে পুকুর চুরি হয়েছে। 17টি প্রকল্পে প্রায় 3200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 1650 কোটি টাকায় লোপাট করেছেন সেখানকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। কাগজে কলমেও কাজ দেখানো হয়নি, অর্থ লোপাট করা হয়েছে প্রায় 1647 কোটি 48 লক্ষ টাকা। জনাব আব্দুস সাত্তার হাওলাদার, যার বিরুদ্ধে অভিযোগটা প্রথম এসেছিল, নির্বাহী প্রকৌশলী, এখন পিআরএল ভোগরত। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সওমর রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার স্বাক্ষরে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সুপারিশ করা হয়েছে, যার সত্যতা স্বীকার করেন উপদেষ্টা। এ ধরনের চিঠি কতটা বিধিসম্মত, এমন প্রশ্নের জবাব দেন আসিফ মাহমুদ। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতেই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস। তো খুব দুঃখজনক যে এই জিনিসটা কেউ না কেউ পাবলিশ করেছে। ডিও তো দিতেই পারে না, আইন অনুযায়ী আমরা ডিওই দিয়ে থাকি। এটা প্রসেস যে কাউকে নিয়োগ দেওয়ার কিংবা কেউ না কেউ হয়তো লিক করেছে। দাবি করেন স্বচ্ছতার সাথেই কাজ করছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে অপরাধীদের ধরতে পুরোদমে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট।
এই অভিযানে রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে ডেভিল হান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য সহ সারা দেশে অন্তত ৩ শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, অপারেশন ডেভিল হান্টে ছাড় পাবে না কেউ। এই অভিযানে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে, এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। বড় শয়তানদের ধর ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিইনি। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। এদিকে গাজীপুরে অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে গ্রেফতার করেছে। শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে গ্রেফতার করে পুলিশ। আর গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে জামালপুরে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা বাদল সহ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। ঠাকুরগাঁয়ে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্র সহ ওই যুবককে আটক করা হয়। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো 8 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এ নিয়ে গত 2 দিনে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভোর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোংলার চাঁদপাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের 3 নেতাকর্মীকে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে অপারেশন ডেভিল হান্ট। মনির হোসেন তপু, এটিএন বাংলা। এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকে নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার এই দায় নেবে না। দুপুরে সচিবালয়ে 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাঁবু ও ক্যাটারিং সার্ভিস, বাড়ি, হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। রোজাকে সামনে রেখে শুরু হয়েছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি। ঢাকার 50টি ও চট্টগ্রামের 20টি পয়েন্টে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে, যেখানে স্বল্প মূল্যে মিলছে ভোজ্য তেল, চিনি, খেজুর, ছোলা ও মসুরের ডাল। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় এই সেবা বাড়ানো হবে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র তরিক ইসলামের রিপোর্ট। আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই প্রায় 40 দিন পর আবারও শুরু হয়েছে কম দামে টিসিবির পণ্য বিক্রি। ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর 50টি ও চট্টগ্রামের 20টি পয়েন্টে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে রোজায় বহুল ব্যবহৃত নিত্যপণ্য, তেল, ডাল, চিনি, খেজুর সহ বিভিন্ন পণ্য। এতে প্রতি লিটার সয়াবিন 100 টাকা, 1 কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 ও 155 টাকায় খেজুর কিনতে পারবেন যে কোনো ক্রেতা। স্বল্প মূল্যে এসব পণ্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষেরা। এরকম পাইলে আমরা গরিব মানুষ করে খেয়ে বাঁচতে পারি, মানুষ কাম করতে পারি না, মাল বাহিনায় ঢুকতে পারি না। যে অবস্থা দেখেন কি অবস্থা। আমরা যা পাইতেছি মানে 1 সপ্তাহিক যাবে যে ফ্যামিলিতে, এর চেয়ে বেশি হবে না। যদি আরেকটু বাড়তি দিত তাহলে আমাদের উপকার হইতো। সারা বছর এই সেবা চালু রাখার দাবি ক্রেতাদের। এইটাই চাই সবসময়ের জন্য দেয়, 2 দিন পরে পরে কি 3 দিন পরে পরে নিতে পারে। এটা যদি অব্যাহত থাকে তাহলে এটা জনগণের জন্য, যারা সাধারণ মানুষ অল্প আয় করে তারা সহজে এই দ্রব্যমূল্যগুলো পাইতে পারে। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় সরবরাহে বেগ পেতে হচ্ছে বলে জানান টিসিবির এ ডিলার। গাড়ির মধ্যে অনেক পরিমাণ ভিড়, সাধারণ মানুষের অনেক ভিড়, চাপ বেশি,
এটা যদি বাড়ায় তাহলে সবাই আর কি উপলব্ধি করতে পারবে। চাহিদা অনুযায়ী জেলা শহরেও পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে বলে জানায় টিসিবি। ফ্যামিলি কার্ডের বাইরের মানুষ যাতে এটাকে আওতাভুক্ত করা যায় সেটাকে আমরা অতিরিক্ত সেবা বলছি। কিছু সংখ্যক দরিদ্র প্রবণ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো এর আওতায় আনা, অর্থাৎ আমাদের কার্যক্রমের ব্যাপ্তি কিন্তু বেড়েছে। কার্ড সংখ্যা কমানো হলেও আমাদের ট্রাক বৃদ্ধির মাধ্যমে এবং স্থান বৃদ্ধির মাধ্যমে এটা ব্যাপ্তিটা বাড়ানো হচ্ছে। আগামী 28 মাস পর্যন্ত চলবে টিসিবির এই ট্রাক্সেল সেবা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশের হজ ও উমরা মন্ত্রণালয় জানায়, হজের সময় প্রচন্ড ভিড়ের মধ্যে শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনা করে তাদের সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জানানো হয়, হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হবে 12 বছর। এছাড়া এর আগে যারা হজ করতে পারেননি এবারও তারাই অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। এবার সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ বন্ধের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ত্রাণ সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনার মধ্যে এই আহ্বান জানান তিনি। মার্কিন এই গণমাধ্যম দুটি বন্ধের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক বলেন, সরকারের টাকায় গণমাধ্যম চালানো অযৌক্তিক, ফলে করদাতাদের টাকার অপচয় রোধে এগুলোর আর প্রয়োজন নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল গণমাধ্যমগুলো নিয়ে সমালোচনা করেন। এরপরই ভয়েস অফ আমেরিকা ও রেডিও ফ্রির আউটলেটগুলো বন্ধের কথা বলেন মাস্ক। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিপিএল এ খেলা আদর্শ প্রস্তুতি নয়, জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় দিনের প্রস্তুতি শেষে এমনটাই জানান প্রধান কোচ ফিল সিমন্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাই টি-20 মেজাজ থেকে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নিতে ব্যস্ত ক্রিকেটাররা। তবে কোচ সিমন্স আত্মবিশ্বাসী যে দ্রুততম সময়ে তার শিষ্যরা 50 ওভারের মানসিকতায় ফিরে আসতে পারবে। পরাগারমানের রিপোর্ট। বুধবার পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিপিএল এর ফাইনালের আগে যারা ছিটকে গেছেন মূলত তারাই 2 দিন আগে থেকে শুরু হওয়া অনুশীলনে যোগ দেন। এবার এসেছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মুস্তাফিজ সহ আরও 8 জন। টি-20 থেকে হুট করে ওয়ানডে ফরম্যাটে আসাটা বেশ চ্যালেঞ্জের বলে জানান দলের প্রধান কোচ ফিল সিমন্স। তবে শিষ্যদের উপর আস্থা আছে তার। এটা আদর্শ প্রস্তুতি নয়, তবে তারা সাদা বলের ক্রিকেট খেলে এসেছে, স্কিল নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এখন মানসিকভাবে ওয়ানডে ভাবনায় আসতে হবে। আমরা সকাল বিকাল অনুশীলন করছি যাতে গেম সেন্স দ্রুত ফিরে আসে। আমাদের প্রস্তুতির প্রথম ধাপ দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। একবার সেটাতে অভ্যস্ত হয়ে গেলে পরের ধাপে পাকিস্তানের কন্ডিশনও সহজেই মানিয়ে নেওয়া যাবে। দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছিলেন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত নভেম্বরে। বিপিএলে 5 ম্যাচে রান মাত্র 41। তবে লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই স্বরূপ ফিরবে বলেন বিশ্বাস কোচের। সে যখন বিপিএল এ ম্যাচ খেলেছিল না তখনও কঠোর পরিশ্রম করেছে। সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মধ্যেই থেকেছে। এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য আগামী 13 ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই ভোটের তারিখ নির্ধারণ জানালেন শফিকুল আলম। নীতি সুধার অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা। জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে 8%। অপরিবর্তিত থাকবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি। যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। আগামীতে যে কোনো পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। এবং যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ছাড় পাবে না কেউ, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সাবেক এক সংসদ সদস্য সহ সারা দেশে 3 শতাধিক গ্রেফতার।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla।